হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে আমাদের যে নতুন ব্যাচ শুরু হতে চলেছে 17ই ফেব্রুয়ারি 2024 থেকে, যেটা আমাদের 20 নম্বর WBCS অনলাইন ব্যাচ, সেই ব্যাচ সম্পর্কে বিস্তারিত তোমাদের সামনে আমি আলোচনা করব এবং অ্যাডমিশন প্রসেস কিভাবে কি পড়ানো হবে প্রতিবার যেমন আলোচনা করি এই ভিডিওতেও তেমন আলোচনা করব। প্রথমে আমি একটা কথা প্রত্যেককে জানিয়ে দিই, যারা পড়াশোনা সম্পর্কে সিরিয়াস নও বা যারা রুটিন ওয়াইজ পড়তে পারো না বা পড়তে পারবে না, তারা দয়া করে আমার কাছে ভর্তি হয়েও না। কারণ আমি এমন একটা কোচিং বা এমন একটা টিচার যে স্টুডেন্টদেরকে ভর্তি হতে বারণ করি, কিন্তু তবুও আমার প্রত্যেকটা ব্যাচই ভর্তি হয়ে যায়। 17ই ডিসেম্বরের ব্যাচটা যেহেতু ভর্তি হয়ে গেছে, তারপর যারা ভর্তি হতে চাইছে তাদের আমি ওয়েটিং লিস্টে রেখেছি এবং তাদের জন্যই এই 17ই ফেব্রুয়ারি ব্যাচ আমি শুরু করছি। সুতরাং তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারো তবেই এই WBCS এর কোর্সে ভর্তি হও। তোমার যদি এরকম হয় তুমি কোথাও অন্য কোনো কোর্স করো, আমার কোর্সটা পড়ার সময় খুব কম পাবে, তাহলে দয়া করে এই কোর্সে ভর্তি হও না, তোমার কোনো লাভ হবে না। কারণ তোমার 1 মাস 2 মাসের গ্যাপ তুমি মেকআপ করে দিতে পারবে, সেটা অসুবিধা হবে না। কিন্তু তুমি 3 মাসই ধরে নাও আমি ক্লাস দিয়ে যাচ্ছি, আমি নোট দিয়ে যাচ্ছি, তুমি সেই ক্লাস আর নোট ফলো করছো না, 3 মাস পর তুমি কিন্তু সেগুলোকে আর কোপ আপ করতে পারবে না এর সাথে। তো সেই কারণে দয়া করে তুমি যদি পড়াশোনা কম করো, তুমি যদি পড়ার টাইম সময় না পাও, আমার কোর্সে তুমি ভর্তি হও না। কারণ তোমার এতে সেরকম কিছু লাভ হবে না। লাভ হতো যদি আমার কোর্সের ভিডিওগুলো তুমি আনলিমিটেড দেখতে পেতে, কিন্তু সেটা দেখা যায় না। আমার কোর্স 12 মাসের হয়, সেই 12 মাসই তুমি আমার কোর্সের ভিডিওগুলো দেখতে পাবে। সুতরাং বুঝতেই পারছো, প্রতিদিন যদি ঠিকঠাক পড়াশোনা করো তবেই সেই ভিডিওগুলো তোমার বোঝা সম্ভব হবে। আর যদি কোনো একদিন মিস করে যাও, একদিন মিস করে গেলে তুমি কোপ আপ করতে পারবে, কিন্তু যদি এটা 7 দিন 8 দিন হয়ে যায়, তুমি ক্লাস দেখছো না, নোট পড়ছো না, তাহলে তুমি কিন্তু এই পড়াশোনাটার সাথে খাপ খাইয়ে উঠতে পারবে না। তখন মনে হবে কী চাপ কী চাপ, WBCS আমি পড়বো না, আমি পড়াশোনা ছেড়ে দিই। অর্থাৎ যে কমাস আমার কাছে পড়লে সেই কমাস তোমার ফিস বা তোমার যে পেমেন্টটা আমাকে করেছিলে সেটা সম্পূর্ণ ওয়েস্ট হলো। সেই কারণে যদি সিরিয়াস হও, যদি পড়াশোনার সময় থাকে, তবেই আমার কাছে ভর্তি হও। এবং দ্বিতীয় কথা, যারা ভাবো যে শুধু নোট পড়েই 100% কমন পাবো, তারা দয়া করে আমার কাছে ভর্তি হও না। তার কারণ হচ্ছে, এখন যে পরীক্ষার সিস্টেম WBCS-এ এসছে, তাতে প্রিলিমিনারি দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে মেন্সের তুলনায়, বা সহজ ভাষায় বলতে গেলে মেন্সের মতনই হয়ে যাচ্ছে প্রিলিমিনারি। PSC চাইছে প্রিলিমিনারি থেকেই বেশিরভাগ লোকজন ছিটকে বেরিয়ে যাক। তো সেই কারণে তুমি যদি ভাবো যে আমি আগে প্রিলি পাস করব পরে মেন পাস করব, সেইটা করলে তোমাকে হবে না। তোমাকে প্রথম থেকেই খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে এবং নোটের পাশাপাশি তোমাকে বই, যদি তোমার কাছে পড়ার সময় থাকে এবং ক্যাপাবিলিটি থাকে, কারণ ক্যাপাবিলিটি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ক্যাপাবিলিটি যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমার বই পড়তে হবে, কিন্তু পাশাপাশি একটু। সেটা কিভাবে পড়বে সেই সব কিছু আমি বলে দেবো। কিন্তু তুমি যদি ভাবো যে শুধু নোট পড়ে 100% আমি কমন পাবো, তাহলে তুমি আমার কাছে ভর্তি হও না। কারণ দেখো, আমি নোটের মধ্যে ততটুকুই দিই যতটুকু মনে রাখা যায়। একজন সাধারণ মানুষের পক্ষে, গড়পড়তা মানুষের পক্ষে 1 বছরে যতটুকু মনে রাখা যায় ততটুকুই আমি তোমাদের কোর্সে নোটে দিই। তাছাড়া আমি অনেক বেশি কিছু দিতে পারি, কিন্তু সেগুলো তুমি মনে রাখতে পারবে না। তো এই কারণেই তুমি যদি আগে, অর্থাৎ আমার ক্লাসগুলো যেদিন তুমি দেখবে, আমার ক্লাস রাত 9টার সময় দেওয়া হয় রেকর্ডেড আকারে, তুমি সেই দিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে রুটিনটা দেখে নিলে এবং তারপর তোমার কাছে যে বই আছে সেখান থেকে সেই টপিকগুলো নিজের মতো করে পড়ে নিলে, যা বুঝলে বুঝলে, তারপর রাত্রিবেলা গিয়ে আমার টপিকটার ক্লাস দেখলে, আমার নোটটা দেখলে, তখন তোমার এটা বুঝতে পারবে যে স্যারের নোটে যা আছে সেটা এনাফ। কিন্তু এইটা যদি শুধুমাত্র তুমি আমার নোট পড়ো, তার আগে বই না পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে না যে স্যারের নোটে যেটা আছে সেটা এনাফ। স্যারের নোটে যেটা আছে এটা এনাফ, এটা শিওর করার জন্যই তোমার এর আগে ওই টপিকগুলোর উপরে বইগুলি পড়তে হবে। তাহলে তোমার সিওরিটি বেশি থাকবে। কারণ পড়া যায় প্রচুর, মনে রাখা যায় কম। এই যে পরীক্ষাটা হয় কম্পিটিটিভ এক্সাম, এটা আসলে এলিমিনেশন টেস্ট। সিলেকশন টেস্টের থেকেও বড় কথা, এটা প্রথমে এলিমিনেট করে দেওয়া হয় সবাইকে, তারপর শেষ ধাপে যে টিকে থাকে সেই চাকরিটা পায়। তো সেই কারণে 100% তুমি যদি কোত্থেকেও কমন পাবে বলো, কখনোই পাবে না। তোমাকে ভাবতে হবে আমি 70% করে আসবো, 70% এমনভাবে করবো যাতে 65% সঠিক হয়। তো সেইভাবেই তোমাকে পড়াশোনা করতে হবে এবং সেইভাবেই তোমাকে পড়তে হবে।
তো এই কারণে আমার নোটের মধ্যে আমি যেটা দিই সেটা খুব কম্প্যাক্ট আকারে দিই, সেটা তোমার রিভাইজ দেওয়ার জন্য, মনে রাখার জন্য একদম পারফেক্ট। কিন্তু তোমার যদি বিস্তারিত জানতে চাও সেই সম্পর্কে, তাহলে বই তোমাকে পাশাপাশি একটু পড়তেই হবে। কেন পড়বে? কারণ স্যারের নোটটা যে এনাফ এটা বোঝার জন্য পড়বে। তুমি যখন বই পড়ছো, সারা সকাল ধরে বই পড়লে, রাত্রেবেলা আমার ক্লাস দেখলে, তখন তুমি বুঝবে ও স্যার বইয়ে যেগুলো পড়িয়েছে ওগুলোই তো পড়ালো, তাহলে স্যারের নোটের মধ্যে তো বইয়ের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ইনক্লুড করা আছে, তাহলে আমি এটাকেই এখন পড়বো। এই যে বোঝাটা, এই বোঝাটার জন্যই কিন্তু তোমাকে বইটা একটু পাশে হলেও পড়তে হবে। এবং তাছাড়া আরও একটি বড় কথা, নোটের মধ্যে আমি কোনগুলো দিই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট, কারণ আমার নোটটা বানাতে হয় তোমাদের পড়ার সুবিধার উপর ভিত্তি করে, যাতে তোমরা মনে রাখতে পারো। আবারও বলছি, আমি এখানে বই লিখতে বসিনি, প্রবন্ধ লিখতে বসিনি, উপন্যাস লিখতে বসিনি। তোমরা মনে রাখতে পারো সেই হিসাবে আমি নোটটা বানাই বা আমার নোটগুলো বানানো হয়, এবং সেই কারণেই আমার নোটটা সবাই পড়তে পছন্দ করে এবং আমার ক্লাসটা দেখতে পছন্দ করে, কারণ ক্লাসটাও খুব কম্প্যাক্ট হয় এবং তার সাথে সাথে আমার কাছ থেকে সাকসেসফুলের স্টুডেন্টও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছে। অলরেডি যখন আমাদের WBPSI এর রেজাল্ট বেরিয়েছিল তখনই 100 জন সাকসেসফুল স্টুডেন্ট ক্রস করে গেছিলো। আজকে সকালেই খবর পেলাম আমাদের 27শে মার্চের ব্যাচে পড়তো 2021-এর অঙ্কিত বিশ্বাস। সে আমার কাছে টানা 1 বছর পরে ব্যাচ কমপ্লিট করেছিল। তো সেই অঙ্কিত কিন্তু ইউপিএসসির যে জিও সায়েন্টিস্ট কম্বাইন্ড এক্সামটা হয় 2023-এর, সেটাই ক্র্যাক করেছে। এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়, কারণ WBCSও এবছর পেয়েছে গ্রুপ সি, কিন্তু ইউপিএসসির যে কোনো একটা ডিপার্টমেন্টের পরীক্ষাও যদি কেউ পায় সেটা আমার কাছে গর্ব হবেই, কারণ আমি এদের প্রাইমারিলি গাইড করেছিলাম জেনারেল স্টাডিজের জন্য। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি শুধু এইটুকুনি বললাম যে যারা সিরিয়াস তারাই আমার কাছে ভর্তি হও, নইলে আমার কাছে দয়া করে ভর্তি হয়েও না। আমি কারুর জন্য ব্যাচ শুরু করি না, আমি ব্যাচ শুরু করি আমার নিজের জন্য। আমার পড়াতে ভালো লাগে তাই আমি পড়াই, আমি কখনো তোমাদের জন্য পড়াই না। আমার পড়াতে ভালো লাগে, এটাই আমার একমাত্র কাজ। দীর্ঘ 7 বছর ধরে এটা করে আসছি, তাই আমি পড়াই। এবার ব্যাচের ফিস সম্পর্কে বলে দিই। ব্যাচের ফিস হচ্ছে, প্রথমেই জেনে নাও, পরে জানার দরকার নেই, 1200 টাকা পার মান্থ, যেটা আগের বছরে জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে, অর্থাৎ 1200 টাকা পার মান্থ। এই 1200 টাকা পার মান্থ মানে ক মাসের কোর্স? 12 মাসের কোর্স। এই 12 মাসে WBCS এর 99% সিলেবাস তোমাকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। কোন কোন সাবজেক্টগুলো কমপ্লিট করানো হবে না এটাও একটু বলে দিই। যেমন মেন্সের ডেসক্রিপটিভ রাইটিং আমি প্রথমে করাই না, তুমি প্রিলি পাস করে যখন যাবে তখন আমি তোমাকে মেন্সের রাইটিংয়ের টপিক বলাবো এবং মেন্সের রাইটিং করাবো। কিংবা 1 বছর পর যখন তুমি কোর্স কমপ্লিট করলে, রিপিটার ব্যাচের কোর্সে তুমি যদি ভর্তি হও, তখন আমি তোমাকে ডেসক্রিপটিভ করাবো, নইলে আমি মেন্সের ডেসক্রিপটিভ তোমাকে করাই না, ইংলিশ বেঙ্গলি এইটা। দ্বিতীয়, ইভিএসের পুরোটা তোমার কভার হবে না। ইভিএসের যে টপিকগুলো সায়েন্সের সাথে মার্চ করে আছে, সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে, সেগুলো কভার আছে, কিন্তু বাদবাকি ইভিএসের সব টপিক তোমার এখানে কভার হবে না। এইটুকুনি আমি আগে স্পষ্ট করে দিলাম, কারণ এইটা জেনেই তুমি পড়তে আসো, নইলে তুমি এখানে পড়তে এসো না। আমি বারবার বলছি, আমার কাছে ভর্তি হয়েও না তোমরা। এবার ব্যাচ শুরু হবে কবে থেকে? 17 ফেব্রুয়ারি 24 থেকে। ভর্তির শেষ তারিখ কবে? 15 ফেব্রুয়ারি। ভর্তির জন্য কি করবে? দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, যেটা একমাত্র আমার নাম্বার, আমার এছাড়া কোনো নাম্বার নেই। তুমি যদি ভর্তি হতে চাও ডিরেক্ট আমার নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমার সাথে কথা বলবে, তোমার কি কি ডাউট আছে সেগুলো ক্লিয়ার করবে, তারপর তুমি ভর্তি হবে, নইলে তুমি ভর্তি হবে না। এখানে এমন কোনো সিস্টেম নেই যে কোনো রিপ্রেজেন্টেটিভ তোমার ফোন ধরবে, না, এটা আমারই নাম্বার, আমার পার্সোনাল নাম্বার, আমিই ফোন ধরবো, আমিই তোমার সাথে কথা বলবো, কারণ তুমি আমার কাছে পড়বে। কোচিংয়ের নাম সাগ্নিক স্যার নলেজ একাডেমি। এই কোর্সে কিরকম কোর্স? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোর্স, অর্থাৎ প্রিলি এবং মেইন দুটোই প্রথম থেকে কভার হয়। কেন কভার হয় সেটা আমি বলছি। এবং এখানে তোমার স্পেশাল এক সমস্ত আধুনিক নোট। এই আধুনিক নোট কথাটার মানে কি? এই আধুনিক নোট কথাটার মানে হচ্ছে, আমি মনে করি একটা টিচারের সব থেকে বড় গুণ হলো নিজেকে আপগ্রেড করা। আমি সবসময় সেই চেষ্টাই থাকি, এবং সেই কারণে আমার কখনো বিজ্ঞাপন দিতে হয় না, আমার কখনো প্রমোশন করতে হয় না, আমার কখনো সেমিনার করতে হয় না, আমার কাছে স্টুডেন্ট এমনিই ভর্তি হয়। কারণ দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাবো। এই যে ধরো, এইটা একটা নোট, এটা কিসের নোট? পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, PNC, অর্থাৎ প্রি কংগ্রেস অর্গানাইজেশন। এই নোটটা আমি পরশুদিন আপগ্রেড করেছি, অর্থাৎ এই নোটটা আমার আগের বানানো নোট ছিল, BCS এর জন্য এনাফ।
ক্ষতি কিছু নয়। দেখো এখানে সবই আছে, বেঙ্গলে কিভাবে প্রি কংগ্রেস অর্গানাইজেশন তৈরি হয়েছে, তাদের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী সবই দিয়েছি। এরকমভাবে বেঙ্গলের বাইরে বিদেশে কি কি তৈরি হয়েছে সবই আমি দিয়েছি। কিন্তু আমার মনে হলো যে এই নোটটা আরেকটু আপগ্রেড করার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? কারণ কংগ্রেসের উত্থান বোঝানোর জন্য আমার এই নোটটা আপগ্রেড করার প্রয়োজন আছে। যে কংগ্রেসের উত্থানের আগে মূলত কীরকম সমাজ চেতনা তৈরি হয়েছিল সেইটা বোঝানোর জন্য। এবং সেই কারণে পরশুদিন দেখো এই নোটটা কিন্তু এনাফ ছিল, এই নোটটাকে আমি আপগ্রেড করেছি। দেখো এই নোটটা আপগ্রেড মানে আমি এখানে কি করেছি, আমি এখানে প্রথমে কারণগুলো দিয়েছি, প্রি কংগ্রেসের অর্গানাইজেশনের উত্থানের কারণ, তারপর রাজা রামমোহন রায়ের ভূমিকা, কারণ বাংলা নবজাগরণে রাজা রামমোহন রায়ের সবথেকে বেশি ভূমিকা ছিল এবং আমরা বলতে পারি প্রি কংগ্রেস অর্গানাইজেশন গঠনের ক্ষেত্রেও রাজা রামমোহন রায়ের সবথেকে বেশি ভূমিকা ছিল, কারণ বেঙ্গলের যে ফার্স্ট পলিটিক্যাল সোসাইটি সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। তো ভাবে বেঙ্গলের পলিটিক্যালগুলো কী কী দিয়েছি, ল্যান্ড হোল্ডার সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। পার্থক্য একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে ওই নোটে কেবলমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা ছিল, এই নোটে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর সাথে সাথে যেগুলো আমার আরেকটু জানা প্রয়োজন আমার অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি করার জন্য সেগুলোও কিন্তু লেখা আছে। সাধারণভাবে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কোথায় গঠিত হয়েছিল, কত সালে গঠিত হয়েছিল, এইটুকুনি পরীক্ষায় লাগে। কিন্তু আমি এখানে দিয়েছি কেন তৈরি হয়েছিল, তারা কোন নীতিতে বিশ্বাস করতো। কারণ আমাদের এইটা জানলেই আমরা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা আলটিমেটলি ল্যান্ড হোল্ডার সোসাইটি, আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির মার্চ ফ্রম, সেটা বুঝতে পারবো। এবার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে আমি এখানে একটা পয়েন্ট দিয়েছি যে তারা দেখবে অ্যানুয়াল ফিজ রেখেছিল 50 টাকা প্রতি বছর। এটা হয়তো পরীক্ষায় কখনো আসবেও না, তাহলে কেন দিয়েছি না, ওই যে মনে রাখার সুবিধার জন্য। কারণ তুমি যখন দেখবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 50 টাকা ফিজ রেখেছিল বাৎসরিক, এবং তখন দেশের জনগণের গড় আয় ছিল মাত্র 30 টাকা, সেখানে 50 টাকা মেম্বারশিপ ফি দিয়ে একটা অর্গানাইজেশনে যোগদান করা ভারতের সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ সেই কারণে সেটা সাকসেসফুল হয়নি। এরপরে তৈরি কি হয়, এরপরে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি তৈরি করেন, আমরা সবাই জানি, সেটাও দিয়েছি। সেখানে আমি তখন লিখেছি যে তারা রেখেছিল 5 টাকা। অর্থাৎ এই যে 50 টাকা দেখে আমরা বুঝতে পারছি যে এটা জনগণের মনে সেরকমভাবে এফেক্ট ফেলেনি, এবং সেই কারণেই এর থেকে বৃহত্তর সংগঠন গড়ে তোলার একটা দাবি উঠেছিল মানুষের পক্ষ থেকে। সেই কারণে আবার তৈরি হলো ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, কিন্তু সেটাও এলিট ক্লাস ছাড়া আর কারোর কাছে পৌঁছতে পারেনি। তো সেই কারণে সাধারণ মানুষ, চাষি, কৃষক প্রত্যেকের মাঝে একটা অর্গানাইজেশন, একটা জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে দেওয়ার জন্য অর্গানাইজেশনের প্রয়োজন ছিল। সেই কারণে গড়ে উঠলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই যে অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি করার জন্যই এই নোটটাকে আমি কিন্তু একটু, আবারও বলছি, এই নোটের মধ্যে আমি ফালতু পয়েন্ট কিছু দিইনি, যেগুলো দিয়েছি ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো আমি বোল্ড করে দিয়েছি ওই নোটে, সেগুলো আমি বোল্ড করে দিয়েছি। তাহলে আদার্সগুলো কেন লিখেছি, আদার্সগুলো এই কারণে লিখেছি যাতে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি হয়। কারণ আমার মনে হলো যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে কংগ্রেসের পার্টটা আমার খুব গুরুত্বপূর্ণ, কংগ্রেস এবং ইন্ডিয়ান পার্সোনালিটি, যে সমস্ত লিডাররা ছিল। এবং সেই কারণে আমি যখন এখানে আর্মস অ্যাক্টের কথা লিখেছি, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কথা লিখেছি, আমি পাশে বক্স করে আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কে কিন্তু আবার লিখে দিয়েছি। আবার আমি যখন ফিরোজ শাহ মেহতার সম্পর্কে আলোচনা করেছি, যে সাহেবজি 3 জন ব্রাদার্স ইন ল, 3টে আলাদা কমিউনিটি থেকে একটা অর্গানাইজেশন শুরু করেছিল যেটার নাম বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ওটা ওখানেও ছিল, কিন্তু সেখানে বোম্বে ট্রায়ও এই শব্দটা উল্লেখ ছিল না, বোম্বাই ত্রিমূর্তি এই শব্দটা উল্লেখ ছিল না, 2023-এ এসছে। সেই কারণে এখানে কিন্তু এই নোটে ইনক্লুড করে দিয়েছি। শাহ মেহতা সম্পর্কে আমি এখানটায় তথ্য দিয়েছি বক্স আকারে, এমজি রানাডে সম্পর্কে আমি তথ্য দিয়েছি বক্স আকারে। যেমন এমজি রানাডেকে সক্রেটিস অফ মহারাষ্ট্র বলা হতো, যেমন তিনি প্লেজ মুভমেন্ট চালু করেছিলেন। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা চ্যাপ্টারে সেরকমভাবে সবসময় পাই না, সেই কারণে আমি এইখানেও ইনক্লুড করে দিয়েছি। আবার যখন আমরা ইম্পর্টেন্ট পার্সোনালিটির ক্লাস পড়ব তখনও আবার এই জিনিসগুলো পড়ব। কিন্তু হতেই পারে আমি তখন হয়তো লিখলাম না যে তাকে সক্রেটিস অফ মহারাষ্ট্র বলা হয়, কিন্তু আমার নোট থেকে মিস যাবে না, কোনো না কোনো নোটে সেটা থাকবেই যে তাকে সক্রেটিস অফ মহারাষ্ট্র বলা হয়। তো এইটা আমি আপগ্রেড করি, এটা আমার ব্যাচেই হয়। আমার কোনো ব্যাচের নোট কোনো ব্যাচের সাথে হুবহু সবসময় এক থাকে না, কিছু না কিছু আপডেট থাকবেই থাকবে। এর কারণ হচ্ছে আমি আমার নিজের জন্য পড়াই। আবারও বলছি, আমার নিজের পড়াতে ভালো লাগে, আমার নিজেকে আপগ্রেড করতে ভালো লাগে। আমার যখন মনে হচ্ছে আমি বেশি মনে রাখতে পারছি, আমি স্টুডেন্টদেরও বেশ জানানোর চেষ্টা করি যে দেখো তুমিও তাহলে মনে রাখতে পারবে। সেই কারণে নোটগুলোকে আপগ্রেড করি, এবং সেই কারণেই আমি এই কথাটা তুমি
পাবে। পুরোনো দিনের গদ বাঁধা নোট, একই নোট আমি 5 বছর ধরে পড়িয়ে আসছি, ওরকম নোট পাবে না। নেক্সট হচ্ছে উন্নত মানের আধুনিক ক্লাস। স্বাভাবিকভাবেই একটা নোট যখন আপগ্রেড হয়েছে, এর ক্লাসটাও তখন আমার নতুন করে বানাতে হয়েছে, সুতরাং তুমি আধুনিক ক্লাসও পাবে। নেক্সট হচ্ছে বাছাই করা প্রশ্নোত্তর। যে মকগুলো আমি নিই, ফুল লেন্থ মকগুলো বা মান্থলি মকগুলো, সেখানে যে প্রশ্নোত্তরগুলো আমি রাখি বা যে প্রশ্নগুলো আমি তোমাদের নিই মক টেস্টে, সেই প্রশ্নগুলো WBCS পরীক্ষার মতনই প্রশ্ন থাকে। তো সেই কারণে বাছাই করা প্রশ্নোত্তর ইম্পর্টেন্ট। রুটিন মাফিক ক্লাস, আমি তোমাকে সব যে আমার এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি মেনটেন করি এবং আমি বলি এটা যারা মেনটেন করতে পারবে তারাই পড়তে আসবে, নইলে তুমি দয়া করে পড়তে এসো না। এটা হচ্ছে আমি রুটিন মাফিক ক্লাস দিই। আমি প্রতি মাসের প্রথমে তোমাদের একটা রুটিন দিয়ে দিই এবং তুমি কিভাবে পড়বে খুব সিম্পল আকারে পড়বে। আমি তো বলেই দিলাম পড়াশোনার প্রসেস। তুমি ধরো আজকে ঘুম থেকে উঠে দেখলে আজকে রাতে IBC ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস আছে, ইন্ডিয়ান ফিজিওগ্রাফির ক্লাস আছে। তুমি সকালবেলা উঠে তোমার কাছে যে রেফারেন্স বই আছে সেগুলো আমি ব্যাচে ভর্তি হলে সবই বলে দেবো। সেখান থেকে নিজে যা বুঝবে পড়বে, নিজে যা বুঝবে। অর্ধেক জিনিস বুঝতে পারলে না, কিন্তু পড়বে। রাত 9টার সময় আমি তোমাকে ক্লাস দেবো, ক্লাস আপলোড হয়ে যাবে। রাত 9টার সময় তুমি ক্লাস দেখলে, তাহলে কি হলো, তুমি যেহেতু অলরেডি আগে পড়ে নিয়েছো, তোমার এই ক্লাসটা দেখতে আরও সুবিধা হলো। এক ক্লাসকে তোমার দুবার দেখতে হলো না। তারপর তোমার তার নোটটা পড়বে, আমার নোটটা পড়বে, এবং তোমার যদি মনে হয় আমার নোটে কিছু তথ্য নেই কিন্তু তোমার ওই বইয়ে আছে যে বই তুমি পড়েছো এবং সেটা খুব ইম্পর্টেন্ট তথ্য, তাহলে তুমি ইনক্লুড করে নেবে। তাহলে এই জায়গায় থাকলো না যে তোমার নিজের নোট তুমি বানাচ্ছ না, তুমি আলটিমেটলি কিন্তু নিজের একটা ম্যাটেরিয়াল তুমি তৈরি করছো। পড়ছো আমার কাছে, আমি তোমাকে ম্যাটেরিয়াল দিচ্ছি, কিন্তু যে সিস্টেমটা বললাম এই সিস্টেমে করলে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার তো উন্নত হবেই। WBCS যখন ডেসক্রিপটিভ হবে 2024-এ বোধহয় হবে না, 2025-এ যদি হয়, তাহলেও তখন তোমার ডেসক্রিপটিভ প্রশ্ন লেখার যে সুবিধা সেটা অনেকটাই বেড়ে যাবে, যে ক্ষমতা সেটা অনেকটাই বেড়ে যাবে, এবং তার সাথে সাথে তোমার আর এই কনফিউশন থাকবে না যে শুধু স্যারের নোট পড়লেই কি হবে, কারণ তুমি তো শুধু স্যারের নোট পড়ছো না, তুমি তো তার আগে বইগুলো পড়ে নিচ্ছ, তারপর লাস্ট রিসোর্স হিসাবে তুমি স্যারের নোটকে ব্যবহার করছো। লাইভ রিভিশন ক্লাস, এই রিভিশন ক্লাসের একটা ব্যাপার আছে। এই রিভিশন ক্লাসটা খুব অনিয়মিত হয়, এটা নিয়মিত হয় না। অর্থাৎ আমার যখন প্রয়োজন মনে হবে যে তোমাদের রিভিশন এখন করাবো, তখন আমি তোমাদের রিভিশন ক্লাস করাই। যদি প্রয়োজন না মনে হয় তখন আমি রিভিশন ক্লাস করাই না। অর্থাৎ কোনো একটা টপিক যেটা আমার মনে হচ্ছে তোমাদের আরেকটু বুঝতে হবে, ধরো সায়েন্সের কোনো টপিক, তখন তার রিভিশন করাই, নইলে আমি করাই না। কারণ আমার এখানে পড়ানোর সিস্টেম খুব সিম্পল। তোমার নিজের বেশি খাটতে হবে, আমি খাটবো কম। আমি তোমাকে পথ দেখিয়ে দেবো, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, কিন্তু তারপর সেটাকে মনে রাখা সেটা তুমি করবে। তাহলে স্যার রিভিশন কিভাবে দেন? যদি রিভিশন ক্লাস না করান তাহলে রিভিশনটা কিভাবে হয়? রিভিশনটা হয় মক দিয়ে। তোমরা 3 মাসের মাথায় 1 থেকে 3 মাসের মক দেবে, 6 মাসের মাথায় 1 থেকে 6 মাসের মক দেবে, প্রতি মাসের শেষে মাসিক মক দেবে, প্রতি চ্যাপ্টার হওয়ার পর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো চ্যাপ্টার টেস্ট দেবে, প্রতি উইক হওয়ার পর উইকলি টেস্ট দেবে। তাহলে আর কি দরকার রিভিশনের জন্য? তোমরা এবার আমাকে বলো, এত কিছু যদি ফলো করো তাহলে আর কি দরকার তোমার রিভিশনের জন্য? স্পেশাল মক আর স্পেশাল ক্লাস হয়। ওই যে বললাম, যেমন আমি সেই দিনই কী করালাম, সেই দিন আমি BPSCর প্রশ্ন সলভ করেছি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলির প্রশ্ন সলভ করেছি। সেখানে স্টুডেন্টরা দেখলো যে সেখানে আমরা কীরকম অপশান জানি, ABCD, নান অফ দ্য অ্যাবাভ কিংবা অল অফ দ্য অ্যাবাভ, এরকম আসে তো। কিন্তু BPSCর প্রশ্নে দেখবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ এরকম আসে। অর্থাৎ ABCD 4টে অপশান আছে, তার মধ্যে যে কোনো দুটো হয়তো উত্তর হবে, তাহলে ওখানে ডি অপশানটা থাকবে মোর দ্যান ওয়ান অ্যাবাভ। তো এই যে নতুন ধরনের প্রশ্ন, এটা বিশেষে আসতেই পারে মোর দ্যান ওয়ান অ্যাবাভ দিয়ে। তো এই কারণে আমি এরকম স্পেশাল মক, স্পেশাল ক্লাস কিছু করাই, তবে এগুলো অনিয়মিত, এগুলোর কোনো রুটিন হয় না, এগুলো যখন আমার মনে হয় তখন আমি করাই। তুমি যখন মক দেবে, মকের শেষে তখন তোমার মেরিট লিস্ট দেখতে পাবে, সেই মেরিট লিস্টে তোমার র্যাঙ্ক কত হলো দেখতে পাবে, সেই দেখে তুমি বুঝতে পারবে যে তোমার পারফরমেন্স কীরকম পড়াশোনার। এছাড়াও কি স্পেশালিটি আছে, তুমি যতদিন কোর্সে থাকবে, অর্থাৎ 12 মাসে যখন তুমি কোর্সে থাকবে, সেই 12 মাস তুমি যখন খুশি ক্লাস দেখতে পাবে, যখন খুশি তুমি ক্লাস দেখতে পাবে, সে দুপুর 2টোই হোক, রাত 3টেই হোক, সকাল 10টায় হোক, যখন খুশি তুমি 12 মাস ক্লাস দেখতে পাবে। আবারও বলছি 12 মাস, 12 মাসের পর না, কিন্তু 12 মাসের পর তুমি যদি কন্টিনিউ করতে চাও তাহলে তার আলাদা সিস্টেম আছে, কিন্তু এমন নয় যে আনলিমিটেড ভ্যালিডিটি। ধরে নাও তুমি 3 মাস আমার কাছে পড়লে, তারপর ছেড়ে দিলে, যেদিন ছাড়বে সেই দিনই তোমার ভিডিওগুলো ল্যাপস হয়ে যাবে, তখন আর দেখতে পারবে না। এইটুকুনি বুঝে নাও। অর্থাৎ যেদিন নলেজ একাডেমি থেকে তুমি বেরোবে সেদিন তুমি ভিডিও আর নোটের অ্যাক্সেস পাবে না। প্রতিদিন ডাউট ক্লিয়ারিং সেশন, এই কথাটার মানে কি আমি কি আলাদা করে কোনো সেশন করাই ডাউট ক্লিয়ারিংয়ের? না, এই কথাটার মানে হচ্ছে যে 12টা থেকে 4টের মধ্যে আমার ফোন সব সময় খোলা থাকে।
12টা থেকে 4টের মধ্যে, বা তোমার যদি এমার্জেন্সি কোনো ডাউট হয় তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আর 12টা থেকে 4টের মধ্যে ডিরেক্ট কল করতে পারো, কারণ এর প্রত্যেকটা ক্লাস আমি করাই। তুমি আমার কাছে ফোন করলে, কোন জিনিসে ডাউট আছে বললে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে বুঝিয়ে দিলাম, কারণ প্রতিটা ক্লাসই তো আমি করাই। সুতরাং আমার কাছ থেকে বোঝাওটাও তো তোমার সহজ হবে, আমার বোঝানোটাও সহজ হবে। এরকম তো নয় যে অন্য টিচার ক্লাস করাচ্ছে আর বোঝাচ্ছি আমি, তা তো নয়। যদিও ডাউট হয় না, আমি দেখেছি 50 জন যদি একটা ব্যাচে ভর্তি হয়, তার মধ্যে প্রথম 2 থেকে 3 সপ্তাহে ডাউট জিজ্ঞেস করে 2 থেকে 3 জন, তার বেশি আমি আর কাউকে কখনো ডাউট জিজ্ঞেস করতে দেখিনি। যদিও তোমার ডাউট হয় তাহলে তুমি 12টা থেকে 4টের মধ্যে জিজ্ঞেস করতে পারো, তবে আমার মনে হয় না তোমার ডাউট হবে বলে। এটাই আমার 6 বছর 7 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স, কারণ পড়াতে পড়াতে আমরা বুঝে যাই যে কোন জায়গাটা ডাউট হবে এবং সেই জায়গাটা বারবার করে পড়াই। আমার যে কোনো ডেমো ক্লাস ইউটিউবে আছে, দেখবে, কারণ সেই ডেমো ক্লাস দেখলেও তবে তুমি এখন পুরোটা আন্দাজ পাবে না, তার কারণ এখন ক্লাসগুলো আপগ্রেড হচ্ছে। তবুও আমার রিসেন্ট কোনো ক্লাস দেখবে, সেখানে দেখবে যে জায়গাটা তোমার ডাউট হবে বলে তোমার মনে হচ্ছে, সেই জায়গাটাই আমি কিন্তু বারবার পড়িয়ে দিয়েছি, বা আমি নিজে প্রশ্ন করে ক্লাসের মাঝে আমি নিজেই তোমাকে উত্তর করে দিয়েছি। আমার মনে হয় এটাই একটা আমার কোর্সের স্পেশালিটি, আমার ক্লাসের স্পেশালিটি, যে আমি পড়ানোর সময় নিজেই প্রশ্ন করি, আবার নিজেই উত্তর দিই। তোমাদের যে প্রশ্নটা করবে সেটা আমিই নিজে করে ফেলি আগে, এবং তারপর আমি নিজেই উত্তর দিই। 12 মাসের সম্পূর্ণ এখানে ফলো করি তোমাদের পড়ানোর জন্য। সেই প্রসেসটা খুব সিম্পল, ডেইলি টার্গেট, আচ্ছা ওই যে রুটিন দিচ্ছি, ওই রুটিনটা হচ্ছে তোমার ডেইলি টার্গেট। তোমাকে তো বলেই দিলাম কিভাবে পড়তে হবে। নেক্সট হচ্ছে ওয়াচ ভিডিও লেকচার্স, অর্থাৎ তুমি কি করবে না, ডেইলি টার্গেট দেখে নিলে, মাঝের টাইমটায় তুমি তোমার ম্যাটেরিয়াল থেকে, তোমার কাছে যে বই আছে, যে রিসোর্স আছে, সেখান থেকে যা বুঝলে পড়লে, রাত্রিবেলা রাত 9টায় গিয়ে ভিডিও লেকচার দেখলে, তারপর আমার নোটটাকে প্রিপেয়ার করলে, নোটটাকে মুখস্থ করলে, নোটটাকে বারবার পড়লে, চ্যাপ্টার টেস্ট দিলে, উইকলি মক টেস্ট দিলে, মান্থলি মক টেস্ট দিলে, এর থেকে ভালো প্রসেস আর কিছু হয় না পড়াশোনার। এবং এই কারণেই আমি বলি, তুমি যদি আমার কাছে 12 মাস পড়ো, 12 মাস যদি কন্টিনিউ থাকতে পারো, সেই জেদ যদি তোমার থাকে, আমার চাপ নেওয়ার ক্ষমতা যদি তোমার থাকে, আমার বাজে বাজে কথা শোনার ক্ষমতা যদি তোমার থাকে, এবং তুমি যদি 12 মাস কোর্স কমপ্লিট করতে পারো, তাহলে দেখবে তারপর শুধু তোমার ডিভাইসে দিতে হচ্ছে, আর একটা জিনিস নতুন করে কিছু পড়তে হবে না তোমার। তখন হয়তো তোমার ওই ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে বাড়িতে বসে, কিন্তু জেনারেল টপিক তোমার আর নতুন করে কিছু পড়তে হবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কি, এই রিভিশনটা কি করে দেবে সেটাও আমি তোমাদের বলে দেবো। কিন্তু একটা কথা বলে দিই, এই 1 বছরের মাঝে তোমরা বেশি রিভিশন দিতে পারবে না, কারণ আমি তো তোমাদের ক্লাস কখনো বন্ধ রাখবো না, আমার রুটিন অনুযায়ী ক্লাস চলতে থাকবে। তো তখন তোমাদের একটু কম কম করে রিভিশন দিতে হবে, কিন্তু সেটাও কোন উপায়ে হবে সেটাও আমি তোমাদের লাইভ সেশন, ওই যে ব্যাচের যে স্পেশাল লাইভ সেশনগুলো হয়, সেখানে আমি বলে দিই। এবং তোমাদের আমি করবে, এই ক্লাসগুলো যখন দেখবে তখন দয়া করে ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্টে ইউজ করবে। দরকার হলে কানে হেডফোন দিয়ে ক্লাস দেখবে, চেঁচামেচি যেখানে না হয় এরকম জায়গায় ক্লাস দেখবে। ওই বাসে যেতে যেতে ক্লাস দেখছি, ট্রেনে যেতে যেতে ক্লাস দেখছি, দেখা খুব ভালো, কিন্তু আলটিমেটলি ওর যে আউটপুটটা পাওয়া যায় সেটা ভালো পাওয়া যায় না। সেই কারণে যখন ফাঁকা টাইম পাবে, যখন নিস্তব্ধ থাকবে সমস্ত কিছু, সেই সময় পড়াশোনাটা করার চেষ্টা করবে, কারণ এটা আলটিমেটলি তুমি সিভিল সার্ভিসের পড়া পড়ছো, এটা মাথায় রাখবে। অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে, অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে, এই কারণে এই জিনিসটা মাথায় রেখে পড়াশোনাটা করবে। তো এখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, অবজেক্টিভ। ইংলিশ গ্রামার আমি তোমাকে খুব ভালো করে করাবো, ইংলিশ গ্রামার নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না, কিন্তু গ্রামারটা অ্যাপ্লাই করা তোমার জানতে হবে। ওই কারণেই বলছি, তুমি যদি রুটিন ফলো না করো, আমি গ্রামার পড়িয়ে গেলাম, আমি তোমাকে বললাম যে কংগ্র্যাচুলেশন বলে কোনো শব্দ হয় না, শব্দটা হচ্ছে কংগ্র্যাচুলেশনস। তুমি পরীক্ষা হলে কংগ্র্যাচুলেশন লিখে আসলে, কাউকে যখন মেসেজ করছো কংগ্র্যাচুলেশন লিখছো, তো তখন তো আমি কিছু করতে পারি না। এই কারণে আমার ক্লাসটা ফলো করা প্রয়োজন। আমার যদি গ্রামার ফলো করো, তাহলে তোমার ডেসক্রিপটিভ লিখতে সামান্যটুকু সমস্যা হওয়ার কথা নয়, কারণ ডেসক্রিপটিভ লিখতে ভোকাবুলারি লাগে না, লাগে যেটা সেটা হচ্ছে নলেজ। যেমন কালকেই রিপিটার ব্যাচে আমি একটা ডেসক্রিপটিভ লিখতে দিয়েছি, ইলেকট্রিক ভেহিকলস ইন ইন্ডিয়া ফিউচার, ইলেকট্রিক ভেহিকলস ভারতে তার ফিউচার কি। তো এখানে কি কি জিনিস লিখতে হবে, এখানে ভোকাবুলারি লাগবে প্রচুর, একদমই না, টপিকটা জানা দরকার। কি টপিক, ইন্ট্রোডাকশনে দিতে হবে যে বর্তমানে ভেহিকেলসে ইন্ডিয়ার মার্কেট শেয়ার কি। যেমন 4 হুইলারে ইন্ডিয়ার মার্কেট শেয়ার হচ্ছে টপ 5-এর মধ্যে, 2 হুইলারে টপে আছে, এবং ইলেকট্রিক ভেহিকেলের সেল রিসেন্ট ইয়ারে কীরকমভাবে বেড়েছে, কোন কোন কোম্পানিগুলো ইলেকট্রিক ভেহিকেলে মন দিয়েছে, 2 হুইলারের ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো ইলেকট্রিক ভেহিকেলে
স্পেশালি ফোকাস করেছে, যেমন হিরো ইলেকট্রো, টাটা স্ট্রাইডার, এরা টু হুইলারও বার করছে, ফোর হুইলারের পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেল। এবং তারপর আমি বলবো যে ইলেকট্রিক ভেহিকেল কেন প্রয়োজন, কারণ প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড হয়েছিল, সেখানে সব দেশ সম্মতি গ্রহণ করেছিল যে তারা আর কার্বন এমিশন বাড়াবে না। ইন্ডিয়া একটা টার্গেট নিয়েছে যে নেট জিরো কার্বন এমিশন করবে 2070 সালে। ইন্ডিয়া ফেম স্কিল লঞ্চ করেছে ইলেকট্রিক ভেহিকেলের পার্ট এবং কম্পোনেন্টের ম্যানুফ্যাকচারিংয়ের সুবিধার জন্য। দেশীয় কোম্পানিকে এনকারেজ করছে ভারত সরকার ইলেকট্রিক ভেহিকেল বাড়াতে। তারপর তুমি কি দেবে, ড্রব্যাক। এই ড্রব্যাকে তুমি কি লিখবে, যে ইভি চার্জিং স্টেশন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ভারতে ভালো করে গড়ে ওঠেনি। ইভির 90% পার্টই এক্সপোর্ট করতে হয় বাইরের দেশ থেকে, তার ফলে কস্টটা অনেক বেড়ে যায়, যে মার্কেট প্রাইস প্রোডাক্টের বা ভেহিকেলের সেটা অনেক বেড়ে যায়, সাধারণ মানুষের কাছে এখনও অতটা অ্যাপিলিং হয়নি। এবং নেক্সট হচ্ছে যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি, সেই ব্যাটারির যে বেস তৈরির যে বেস, লিথিয়াম সেল তৈরির যে বেস, সেটা আমাদের ইন্ডিয়ায় একদমই নেই বললেই চলে। ইন্ডিয়ায় আগে ওটা তৈরি করতে হবে। এবং এইগুলো যদি আমি তৈরি করতে পারি, এই ড্রব্যাকগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে ইন্ডিয়ার ফিউচার এমনিতেই খুব উজ্জ্বল। এই বলেই তো তুমি শেষ করবে, তাহলে এখানে ভোকাবুলারি কি কাজে লাগবে? সিম্পল সেন্টেন্সের টপিকের নলেজ কাজে লাগে, সবসময় জেনে রাখবে। কোনো ডেসক্রিপটিভ লিখতে গেলে টপিকের নলেজ কাজে লাগে, গ্রামার কাজে লাগে, সেখানে ওই ভোকাবুলারি কোনো কাজে লাগে না। তো এই নলেজটা না থাকলে তুমি কিন্তু কিছুই লিখতে পারবে না। তো সেই কারণে আমি ইংলিশ গ্রামারটা তোমাকে যেটা শেখাবো, সেই গ্রামারটা যদি আমি যতটুকু শিখেছি ততটুকুই শিখে নাও, তাহলে তুমি খুব ভালো ইংলিশ লিখতে পারবে। কিন্তু নলেজটা জন্য তোমাকে বাইরে থেকে নলেজটা গেইন করতে হবে। মাসিক ফি হচ্ছে 1200 টাকা, আর অ্যাডমিশন ফিস একটা আছে 1000 টাকা, অর্থাৎ ভর্তির সময় তোমাকে 1000 টাকা দিতে হবে এবং 1 মাসের অ্যাডভান্স ফি অর্থাৎ 1200 টাকা দিতে হবে। 17ই ফেব্রুয়ারি ব্যাচ, তার মানে ভর্তির সময় তুমি 1000 টাকা অ্যাডমিশন ফিস দেবে। 17ই ফেব্রুয়ারি থেকে 17ই মার্চের 1 মাসের ফি 1200 টাকা, টোটাল 2200 টাকা পেমেন্ট করবে। এরকমভাবে প্রতি মাসে তুমি 1200 টাকা করে পেমেন্ট করে যাবে। বোঝা গেল? 12টা পেমেন্ট করবে। লাইভ আর রেকর্ডেড ভিডিও বললাম, যেটা যখন খুশি তখন দেখা যাবে এবং কোর্সের 100% ক্লাসই আমার দখলে। প্রতিটা ভিডিও ক্লাসের সাথে স্টাডি ম্যাটেরিয়াল আছে, যেগুলো আমি আলোচনা করে দিয়েছি। প্রতি মাসের শুরুতে রুটিন দেওয়া হয়, সেই রুটিন অনুযায়ী রাত 9টায় ক্লাস আপলোড করি। সারা সপ্তাহে যা পড়া হচ্ছে তার উপর সাপ্তাহিক মক, সারা মাসে যা পড়া হচ্ছে মাসিক মক, এছাড়াও স্পেশাল মক রয়েছে। প্রতিটা মকের শেষে মেরিট লিস্ট। কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 12 মাস। এবং আবারও বলছি, ডাউট ক্লিয়ারিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে, তোমার যদি ডাউট হয়, তুমি ইনস্ট্যান্ট, খুব এমার্জেন্সি ডাউট আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে, আমি যদি তখন অনলাইন থাকি তোমাকে উত্তর দিয়ে দেবো। আর যদি তোমার ডাউটটা কালকে জানলেও হয়, তাহলে তুমি দয়া করে রবিবার বাদে অন্য দিন 12টা থেকে 4টের মধ্যে ফোন করবে। আমি যদি বিজি থাকি তাহলে তোমাকে ঘুরিয়ে ফোন করব, আর আমি যদি বিজি না থাকি ফোন ধরে ইনস্ট্যান্ট তোমাকে আমি তোমার ডাউট সলভ করে দেবো। কারণটা কি? কারণ হচ্ছে সব ক্লাস আমিই করাই, সুতরাং আমার ডাউট সলভ করাটাও সুবিধা। অ্যাপে ডাউট জানানোর হোয়াটসঅ্যাপ তো আছেই, আমার ফোন কল যেটা আমি। এবার আমাদের যে নোটগুলো তৈরি হয়, এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত প্রথম সারির বইগুলোর উপর ভিত্তি করে তৈরি। এই যে আমি প্রি কংগ্রেসের যে আপডেটেড নোটটা তৈরি করেছি, এই নোটটা তৈরি করার সময় অনিল শীলের আমি যে গবেষণা আছে সেটা পড়ছিলাম। তো শুধুমাত্র ইউপিএসসির প্রস্তুতির প্রথম সারির বই নয়, এর সাথে সাথে আরও যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সমস্ত কিছু পড়েই তারপর আমি নোটগুলো তৈরি করি। এমন নয় যে কোনো একটা বই দেখে আমি হুবহু নোট তৈরি করে দিলাম, তা নয়। একসঙ্গে 4-5টে বই খুঁজলাম, খুঁজে আমি দেখলাম যে তাদের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো প্রায় সব জায়গাতেই কমন, এ ওর থেকে নিয়েছে, ও ওর থেকে নিয়েছে, সেইগুলো ইনক্লুড করবো। এবং তার বাইরে যে বই থেকে যতটা ইম্পর্টেন্ট বা যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো দিয়ে নোটগুলো আলটিমেটলি তৈরি হয়। এবং ওই কারণেই বলছি, তুমি যখন নিজে সকালবেলা ম্যাটেরিয়ালটা পড়ে নেবে, তোমার নিজের কাছে যে রিসোর্স আছে সেটা যখন পড়ে নেবে এবং তারপর যখন আমার নোটস দেখবে, তখন তোমার মনে হবে হ্যাঁ, স্যারের নোটসটাই এনাফ, এটাই আমি পড়ে মনে রাখতে পারবো। অন্য সব তো আমি পড়তে পারবো কিন্তু মনে রাখতে পারবো না, আর এইটা আমি পড়ে মনে রাখতে পারবো, যেটা আমার মনে হয় খুব প্রয়োজন। কোচিংয়ে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের এমন একটা ম্যাটেরিয়াল দেওয়া যেটা তুমি পড়ে মনে রাখতে পারবে এবং যেটা পড়লে তুমি 70% ইজিলি পেতে পারো। তো আমি সেই রকম ম্যাটেরিয়াল বানাই, কিন্তু 100% কমন চাইলে আমার কাছে এসো না, কোনো লাভ নেই। এবং আমাদের থাকে ভিডিও ক্লাসগুলো, সেগুলো একই সাথে বেসিকটাও ক্লিয়ার হয়, অ্যাডভান্সও ক্লিয়ার হয়। এবং এই কারণে বেশিরভাগ ক্লাসই দুটো পার্টে বিভক্ত। থাকে আইবিসির পার্ট 1, আইবিসির পার্ট 2, বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 1, বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 2, ইন্ডিয়ান ফিজিওগ্রাফির 4টে পার্ট। এরকমভাবে পার্টে পার্টে বিভক্ত থাকে, কারণ বেসিক আর অ্যাডভান্স দুটোই কমপ্লিট হয়। এছাড়াও আছে প্র্যাকটিস লাইভ সেশন, যেটা আমি ক্লাসে শিখছি সেগুলোর প্রয়োগ করি। যেমন ধরো 17ই ডিসেম্বরে ব্যাচ শুরু হয়েছে, পরশু দিন আমি ওদের এভারেজের প্রবলেম অন এজ
বয়সজনিত অঙ্ক, তার অঙ্ক করিয়েছিলাম আমি ক্লাসে 40টা। এবার সেগুলো বাদেও আরও কঠিন যে সমস্ত অঙ্ক আছে সেগুলো লাইভ সেশনে করলাম। এবার লাইভ সেশনে কারা এই অঙ্কগুলো বুঝতে পারবে? যারা ধরো আমার ওই 2টো ক্লাস আগে তাদের করিয়েছি তারাই বুঝতে পারে। সেই ক্লাস যদি না দেখে তারা এবং হঠাৎ করে লাইভ সেশনে জয়েন করে গেল, তাহলে তার ডিফিকাল্ট অঙ্ক বুঝতে পারবে না। তো এই কারণে লাইভ ক্লাস দেখার এবং নেসেসারি কন্ডিশন হচ্ছে তার আগে যে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে সেইগুলো অবশ্যই দেখতে হবে, নাহলে লাইভ ক্লাস তুমি কিছু বুঝবে না। কারণ লাইভ ক্লাস আমি কিন্তু খুব কঠিন জিনিস প্র্যাকটিস করাই, সহজ জিনিস নিয়ে আমি লাইভ ক্লাস কখনো করাই না। অ্যাপ আছে সাগনিক্স অ্যান্ড নলেজ একাডেমি, দেখবে প্লে স্টোরে 281টা রিভিউ আছে। তো সেই সাগনিক্স অ্যান্ড নলেজ একাডেমি সমস্ত কিছু ক্লাস হয়, সব ম্যাটেরিয়াল দেওয়া হয়, নোটগুলো পিডিএফ করে ডাউনলোড করে রাখতে পারবে তোমার ফোনে, কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবে না। ভিডিও যখন খুশি তখন দেখতে পারবে, কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবে না। কোর্স শেষ ভিডিও দেখতে পাবে না, ভিডিও দেখতে পাবে না, ওই যে বললাম এই কোর্সে কি অপশনালের জন্য আমাদের আলাদা কোর্স আছে এবং সেগুলো পরবর্তীকালে শুরু হবে। কবে শুরু হবে আমি জানি না, কারণ শুরু করার জন্য একটা সময় প্রয়োজন, আমার একটু ভাবতে হবে যে আবার নেক্সট ব্যাচ আমি কবে শুরু করব। সেই কারণে অপশনালের কোর্স কবে শুরু হবে এটা আমি তোমাদের বলতে পারছি না, তবে আলাদা কোর্স আমাদের আছে অলরেডি একটা একটা করে। এই কোর্সে WBCS ছাড়া কি অন্যান্য পরীক্ষা কভার হবে? বিএসসি নেওয়া অন্যান্য পরীক্ষা কভার হয়ে যায়। যে সমস্ত আছে, ম্যাথ আছে, জিআই আছে, সায়েন্স আছে, ইংলিশ আছে, সেই সমস্ত পরীক্ষা সমস্ত কিছু কভার হয়ে যাবে। কিন্তু এই যে ধরো আমার যে স্টুডেন্টটা ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পেয়েছে, আজকে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামে ক্র্যাক করেছে, ওর নিশ্চয়ই জিওলজি সাবজেক্টটা আমার এই কোচিং থেকে তৈরি হয়নি, তার ক্রেডিট ওর পুরোটাই। আমার এখান থেকে কি তৈরি হয়েছে? আমার এখান থেকে তৈরি হয়েছে জেনারেল স্টাডিজের সাবজেক্টগুলো। তো জেনারেল স্টাডিজের যে সমস্ত জায়গায় থাকবে সেই সমস্ত কিছুই তোমার কভার হবে। দেখবে 99% পরীক্ষাই তোমার কভার হয়ে যাবে এই কোর্স করলে। এবং সেই পড়ানোর প্রয়োজনীয়তাও মনে করি না, কারণ একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে আমার প্রচুর ভিড় দরকার, এখন আমি একদমই ভিড় চাই না, আমি খুব শান্ত থাকতে চাই এবং আমি এই কারণে খুব শান্ত থাকি। ভিড় আমার একদম ভাল লাগে না। তো এই কারণে আমি চাই যত কম স্টুডেন্ট হবে তত আমার ভালো, এবং সেই কারণেই WBCS পড়াই। কারণ আমি জানি এই যে 100 জন আমার কাছ থেকে চাকরি পেয়েছে বিগত বছরে, এই 100 জন WBCS পরীক্ষা পড়েই তারা বিভিন্ন ধরনের চাকরি পেয়েছে। কারণ WBCSটা পড়লেই তখন অন্যান্য চাকরি যে কোনো না কোনো একটা লেগে যায়। এটা নিয়ম, হায়ার লেভেলের এক্সাম পড়ার এটাই সুবিধা। এবার রুটিনটা একটু আলোচনা করে দিই। ফার্স্ট উইক ফার্স্ট মান্থ, একটা মান্থ আমাদের 4টে উইকে বিভক্ত, ক্লিয়ার হয়েছে? প্রতি মাসের 17 তারিখে একটা করে মান্থ কমপ্লিট হবে। তো ফার্স্ট উইক ফার্স্ট মান্থে 17ই ফেব্রুয়ারিতে কী কী ক্লাস দেওয়া হবে? আইবিসি পার্ট 1, বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 1। 18ই ফেব্রুয়ারিতে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার। 19শে ফেব্রুয়ারিতে ইংলিশ নাউন 1, স্ট্যাটিক জিকে, ন্যাশনাল পার্ক। 20 ফেব্রুয়ারিতে প্রবলেম অন এজ পার্ট 1। আবার দেখো সেকেন্ড উইকে গেলে, সেকেন্ড উইকে আমি ফার্স্ট উইকে কী করেছিলাম? অ্যানসিয়েন্ট হিস্ট্রি। সেকেন্ড উইকে কী করবো? মডার্ন হিস্ট্রি, অর্থাৎ প্যারালালি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, মিডিয়াবল হিস্ট্রি আমরা করছি। আমরা করেছিলাম এখানটায় দেখো বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি ফার্স্ট উইকের ফার্স্ট ডেতে, আর সেকেন্ড উইকের ফার্স্ট ডেতে আমরা করছি বেসিক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পাশাপাশি চলছে। আমরা ফার্স্ট উইকে করেছিলাম পলিটি, সেকেন্ড উইকে করছি ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট। আমরা ফার্স্ট উইকে করেছিলাম কেমিস্ট্রি, সেকেন্ড উইকে করছি ফিজিক্স। আমরা ইংলিশটা প্রতি উইকেই থাকে, আমরা ম্যাথটাও প্রতি উইকে থাকে। দেখো ফার্স্ট উইকে প্রবলেম অন এজ পার্ট 1 করেছিলাম, প্রবলেম অন এজ পার্ট 2 করছি সেকেন্ড উইকে। আমরা জিআই করিনি ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে জিআই করছি। তারপর আবার গিয়ে ফোর্থ উইকে আমরা জিআই করছি। তারপর এরকমভাবে থার্ড উইক, ফোর্থ উইক। এবার ফার্স্ট উইক শেষ হলো 20 ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি। ফার্স্ট উইকের যে মক সেটা হবে 23শে ফেব্রুয়ারি। তাহলে মাঝখানে 3 দিন ছুটি কেন? মাঝখানে 3 দিন ছুটি তোমাদের পড়াশোনা করার জন্য, মাঝখানে তো 2 দিন ছুটি, মানে 21-22, এই 2 দিন ছুটি তোমাদের পড়াশোনা করার জন্য। ওই 2 দিন তুমি কি করবে? ওই 2 দিন তোমার যা রিভাইজ দেওয়ার দিয়ে নেবে। তোমার যদি তোমার ওই ম্যাটেরিয়ালগুলো আবার পড়তে হয় তাহলে সেগুলো পড়বে, নিজের মতো করে গুছিয়ে নেবে। আমার বুঝেছো? আমার যে স্টাডি ম্যাটেরিয়াল তোমার আছে সেটাকে ওই 2 দিনে তুমি নিজের মতো করে গুছিয়ে নেবে এবং রিভিশন দেবে। সেই কারণে ওই 2 দিন ছুটি। তারপর তুমি ফার্স্ট উইক মক দেবে সারা সপ্তাহে যা পড়া হলো তার উপর, সেকেন্ড উইক মক, এরকমভাবে থার্ড উইক মক। আর ফোর্থ উইকের পর যে মকটা হবে সেটা হচ্ছে ফার্স্ট মান্থলি মক, সেটা হবে 17ই মার্চ 2024। অর্থাৎ এই মান্থলি মকের দিনে তুমি সারা মাসে যা পড়া হলো সেইটাকে মক দেবে। তো এই ছিল ব্যাচের ডিটেলস, আর বেশি কিছু আমি বলছি না, যা বোঝার আশা করি। বলছি 1200 টাকা পার মান্থ, 12 মাসের কোর্স। যখন
বিশেষ ডেসক্রিপটিভ হয়ে যাবে তখন থেকেই এই কোর্সেও ডেসক্রিপটিভ চালু হবে, তখন ফিস বাড়বে না, কিন্তু তখন যে নতুন ব্যাচগুলো শুরু হবে ফিস আমি ইনক্রিজ করব। যদিও ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা এখন খুবই কম 2024টা অন্তত, আর যদিও ডেসক্রিপটিভ হয় তবুও তোমার প্রিলিটা পাস করাতে গেলে এই যা যা সিলেবাস আছে এই সমস্তটাই জানতে হবে তখনও। এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2023-এর প্রিলিটা কেমন হয়েছিল, সুতরাং প্রিলি পাস করাই এখন কঠিন হয়ে গেছে। সেই কারণে প্রিলি থেকেই যদি তুমি খুব ভালো করে না পড়ো তাহলে তুমি প্রিলিই পাস করতে পারবে না, মেন তো দূরের কথা। তো তোমরা যদি ভর্তি হতে চাও, যারা যারা ভর্তি হব, তাহলে এই নাম্বারে কল করবে, আমার নাম্বার 6291539276, এবং আমার সাথে কথা বলবে, তোমার যা ডাউট ক্লিয়ার আছে ক্লিয়ার করবে, তারপর ভর্তি হবে। আবারও বলছি, তারপর ভর্তি হবে। ওই দুম করে ভর্তি হয়ে গেলে ওরকম নয়, কারণ তোমার যদি 1 মাসের ফিজও নষ্ট হয়, 1 মাস পরে ধরো আমার কাছে যদি ছেড়ে দাও, তবুও তো তোমার নষ্ট হলো, তোমার যে টাকাটা আমাকে পেমেন্ট করলে। আমি চাই না তোমার টাকা নষ্ট হোক, আমি চাই আমার কাছে খুব কম স্টুডেন্ট ভর্তি হোক, এবং যারা আসুক তারা সিরিয়াস স্টুডেন্ট আসুক। কারণ একটা সময় থাকে যখন কিছু টিচারের কাছে এমনি স্টুডেন্ট আসে, তো আমার সেই সময়টা এখন চলে এসছে যে আমি যদি আসতে বারণও করি তবুও আমার কাছে স্টুডেন্ট হবে, তবুও আমার কাছে ব্যাচ ভর্তি হবে। কারণ আলটিমেটলি ক্লাস কথা বলে, আর কিচ্ছু কথা বলে না। আলটিমেটলি কী পড়াচ্ছি, স্টুডেন্টদেরকে কী আউটপুট দিচ্ছি, স্যার খাটছে কি না সেটাই কথা বলে। কোনো ফালতু মোটিভেশন আমি দিই না, কোনো ফালতু বিজ্ঞাপন আমি দিই না, কোনো প্রমোশন করি না, করবও না। এই যে ভিডিও, এটাই লাস্ট ভিডিও এই ব্যাচের। এই ব্যাচ সম্পর্কে আর একটা কথাও বলতে দেখবেন আমাকে, ইউটিউবের কমিউনিটিতে না, ইউটিউব ফেসবুকের পেজে না, কোথাও না। কারণ আমি জানি যে সিরিয়াস স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে সে অবশ্যই মনে করবে যে সাগ্নিক স্যার তার জন্য সঠিক গাইড। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।